আসসালামু আলাইকুম। আমরা করব যার আজকের পর্বে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি আনিশা আমিন। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দেশে বাড়ছে হামের প্রকোপ, সারা দেশে ৪৭ শিশুর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন ও স্কুল বন্ধে হাইকোর্টের রিট। ২০২৬ সালের ঈদ যাত্রায় গত বছরের তুলনায় বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানি। শিক্ষাঙ্গনে বাড়ছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি, প্রতিটি স্কুলে কাউন্সিলর নিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। এমনকি টিকা নেওয়ার পরও অনেকে আক্রান্ত হওয়ায় প্রশ্ন উঠছে টিকার কার্যকারিতা নিয়ে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে আফরিন আক্তারের রিপোর্টে। গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তে হামের প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশু কিশোরদের সংখ্যা। এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৭০০ এর বেশি রোগী, আর প্রাণ গেছে অন্তত ২২ জনের। গড়ে প্রতি ১০ মিনিটে একজন করে নতুন হামের রোগী আসছে। হাম এই বছরে তো ভয়াবহ আকার, মোটামুটি মহামারী বলা যেতে পারে, অ্যালার্মি একটা কন্ডিশন, খুবই খারাপ অবস্থা। এটার কারণ হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে যে আমাদের বাচ্চার মা বাবাদের টিকাদানে একটা অনীহা দেখা গেছে। এটা থেকে সরকারের প্রচারণাটা আগের তুলনায় কমে গেছে। আগে যেমন টিকার জন্য প্রচারণা চালানো হতো, এই প্রচারণাটা এখন কমে গেছে আগের তুলনায়, এটাও কিন্তু দায়ী। জ্বর, কাশি, চোখ লাল হওয়া, শরীরে বিশেষ ধরনের লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে শিশুদের। মানে র্যাশ পুরো শরীরে উঠছে, লাল টকটকা জ্বর ১০২-৩, এর কম জ্বর উঠেই না। হামের টিকা দেওয়া হয়নি, যে ৯ মাসে যে টিকাটা পায় তো ওটা দেওয়া হয়নি, ওটা মিস গেছে। ওই যে হচ্ছে ওই থেকেই অসুস্থ, তো দেখা গেছে ওইখানে যাওয়ার পর ওরা বলছে যে মেডিসিন পালে বা জ্বর ঠান্ডা থাকলে ওরা দিবে না, এটা ভালো হলে। তো ও ২ দিন ভালো থাকে, ২ দিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে, এইভাবেই দেওয়া হয়নি আর কি। এদিকে ঢাকা শিশু হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। হাম এক ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, খুবই কন্টাজিয়াস, খুব তাড়াতাড়ি ছড়ে যায়। হাঁচি, কাশি, তারপরে ওই ধরেন এক জায়গায় টাচ করলো, কোভিডের মতোই খুবই দ্রুত ছড়ায়। এবং সবচেয়ে মারাত্মক হয় তারা কিছু কিছু রোগ প্রতিরোধ যেহেতু ক্ষমতা কমে যায়, তখন নিউমোনিয়া, ডায়রিয়া এইসব রোগ দেখা দিতে পারে। এবং নিউমোনিয়া খুব মারাত্মক শ্বাসকষ্ট হয়, তখন বিভিন্ন ধরনের জটিল যেই সাজন ইন্টেন্সিভ কেয়ার যেটা, ওইটা বেশি প্রয়োজন হয়। অ্যান্ড সব জায়গাতে আমাদের অপ্রতুল ইন্টেন্সিভ কেয়ার। বিশেষজ্ঞরা বলছেন, হাম থেকে রক্ষা পেতে টিকার পাশাপাশি শিশুদের জীবনযাত্রায় পরিবর্তন আনা প্রয়োজন। এই মুহূর্তে আমরা ৯ মাসের নিচেও প্রচুর বেবি আমাদের ওয়ার্ডে ভর্তি আছে, আমরা মিজেলস পাচ্ছি। আমরা ধারণা করি যে ব্রেস্টফিড যেসব বেবিরা জন্মের পরে এরা আপ টু 9 মান্থস পর্যন্ত মিজেলস কাভারেজ দেয়, কিন্তু আমরা এখন পাচ্ছি অনেক। তো এতে হলো কি, মানে 9 মাসের আগে যেটা, সেটার মানে ল্যাক অফ ব্রেস্ট ফিডিং, এটা একটা কারণ। প্রপার উইনিং, যেটা আমরা বাচ্চাদের 6 মাস পরে যে পুষ্টিকর খাবারগুলি, সেগুলি যেটা আমি আগেই বলছি, অপুষ্টিজনিত কারণে মিজেলসের ইনফেকশনটা এই মুহূর্তে বেড়ে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ, শিশুর শরীরে জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সময় মতো চিকিৎসা না পেলে হাম থেকে নিউমোনিয়ার মতো জটিল সমস্যা তৈরি হতে পারে। সঠিক সচেতনতা আর সঠিক সময় পূর্ণাঙ্গ টিকাদানই পারে শিশুদের এই মরণঘাতী ভাইরাস থেকে রক্ষা করতে। দেশ জুড়ে আবারও ভয়াবহভাবে ছড়িয়েছে সংক্রামক ব্যাধি হাম। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উদ্বেগজনক বিষয় হলো, টিকা নেওয়ার পরেও অনেক ক্ষেত্রেই আক্রান্ত হচ্ছে শিশুরা। সংক্রামক ব্যাধি হাসপাতালে গেল ২ মাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ জনে। বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও দ্রুত ব্যবস্থা।
আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। উৎসবের আনন্দ ম্লান করে দিয়ে এবারের ঈদ যাত্রায় বিষাদের ছায়া ফেলেছে সড়ক দুর্ঘটনা। 2026 সালের এই ঈদ যাত্রায় সারা দেশে 346টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 351 জন, আর আহত হয়েছেন সহস্রাধিক। গত বছরের তুলনায় দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই আশঙ্কাজনক হারে বাড়ায় যাতায়াত ব্যবস্থা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে মোহাম্মদ মুবারক হোসেনের রিপোর্টে। কারো কাছে ঈদ মানে প্রিয়জনের হাসি মুখ, আর কারো কাছে চিরস্থায়ী শূন্যতা। নারীর টানে বাড়ি ফেরার চিরায়ত এই উৎসবে এবারও বিষাদে ছায়া নামিয়েছে সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনা। গত বছরের তুলনায় 2026 সালের এই ঈদযাত্রায় মৃত্যু মিছিল আরও দীর্ঘ হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির গত 31 মার্চ প্রকাশিত তথ্যমতে ঈদযাত্রা 2026-এ সড়কপথে 346টি দুর্ঘটনায় 351 জন নিহত এবং 1046 জন আহত হয়েছেন। রেলপথে 23টি দুর্ঘটনায় 35 জন নিহত এবং 223 জন আহত হয়েছেন এবং নৌপথে 8 জন নিহত, 19 জন আহত ছাড়াও 3 জন নিখোঁজ হয়েছেন। অর্থাৎ মোট প্রায় 400 জন নিহত এবং প্রায় 1300 জনের মতো আহতের ঘটনা ঘটেছে। সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও জবাবদিহিতার অভাব দুর্ঘটনা বৃদ্ধির বড় কারণ বলে মনে করছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। বিআরটিএ, বিআরটিসি, ডিটিসি এসব প্রতিষ্ঠানের মধ্যে কোনো আত্মদায়বদ্ধতার মানসিকতা নাই। তারা চাকরি করছে কিন্তু তাদের মধ্যে জবাবদিহিতা নাই। দুর্ঘটনার কারণে কারো শাস্তি হয় না। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এইটা থেকে বেরোতে না পারলে পরে দুর্ঘটনা চলতেই থাকবে। সড়ক পরিবহন খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে ওঠে নাই এবং এই ব্যবস্থাপনা গড়ে না ওঠার কারণে এখানে নৈরাজ্য এবং অব্যবস্থাপনা বিরাজমান, এবং এটার জন্য টেকসই পরিবহন কৌশল প্রণয়ন করে সড়ক পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং একটা সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের মাধ্যমে কাজ করতে হবে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যাত্রাপথের নির্দিষ্ট সময়ের চাপ সামাল দিতে বছরব্যাপী কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। আমরা হলো মৌসুমি কাজ করি, কর্তা ব্যক্তিরা আমরা ঘরের ভিতরে বসে থাকি, আর লোয়ার টিয়ারে যারা আছে তাদেরকে অ্যাসাইন করে দায়িত্বটা পার করে দেই, মাঝে মাঝে বিজ্ঞপ্তি দেই। এই যে সংস্কৃতি, এখান থেকে বের হয়ে আসতে হবে। পুরো পৃথিবীতে পরিবহন ব্যবস্থাটাকে বলা হয় ভেরি ডাইনামিক অ্যান্ড কমপ্লেক্স, এবং এখানে চালক যেহেতু জড়িত, চালকের মানসিকতা, গাড়ির ফিটনেস, আইন প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটা নিবিড়ভাবে সারা বছর ধরে যদি কাজ করে, রাস্তায় কোনো অসঙ্গতিপূর্ণ ব্যবহার আছে কিনা, কোনো এলোমেলো গাড়ি চলছে কিনা, রেজিস্ট্রেশনবিহীন, ড্রাইভারের লাইসেন্সবিহীন আনফিট গাড়িগুলি চলে, এগুলি ঈদের সময় এসে গায়ে গতরে কখনো করা যায় না। এই যে গায়ে গতরে করার মানসিকতা, এই সরকার, আমি বলবো এই সংস্কৃতিটাকে দূর করবে। তাহলেই কিন্তু দেখা যাবে সারা বছর ধরে যদি সংশ্লিষ্টরা দায়বদ্ধভাবে কাজ করে, তাহলে বিশৃঙ্খলাটা কিন্তু কমে যায়। উন্নয়নের ক্ষেত্রে গতানুগতিক চিন্তা বাদ দিয়ে বিজ্ঞানভিত্তিক সংস্করণ যোগ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। কোনো হিসাব নিকাশ ছাড়া আমাদের কমন সেন্সে ট্রান্সপোর্টেশন সিস্টেম চলছে, যেখানে চাহিদা আমার কত হয় উৎসবের সময়, এবং সেটার জন্য যোগান আমাকে কি করতে হবে। হঠাৎ করে আমি ঈদের দিন বেশি গাড়িও দিতে পারবো না। তাহলে আমি যদি আমার চাপটা সম্বন্ধে দায়িত্বশীল আচরণ করি, আচরণটা বোঝা যাবে, সারা বছর ধরে বলবে আমার সামনে কিন্তু এত বড় একটা বিরাট স্ট্রিম আসতেছে, প্রবাহ আসতেছে, একমুখী প্রবাহ, এটাকে ম্যানেজ করতে হবে ম্যানেজমেন্ট দিয়ে, এটাকে চাপটাকে সামাল দিতে হবে যোগান দিয়ে। সেই যোগান তো নাই, ছটফট করার কথা, অন্যান্য দেশ তাই করে। বিজ্ঞান যদি কেউ মানে, সে যখন চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যহীন দেখে, তখন ভাবে অঘটন ঘটতে বাধ্য। একে অপরকে দোষারোপ না করে প্রশাসনের দায়িত্ববোধ বাড়ানো এবং কঠোর আইনি প্রয়োগের মাধ্যমেই কেবল এই মৃত্যু মিছিল থামানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য জরুরি হলেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটি এখনও তেমন গুরুত্ব পায় না। পড়াশোনার চাপে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছে। এই সমস্যার সমাধানের প্রতিটি স্কুলে পেশাদার কাউন্সিলর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত থাকছে সিনথিয়া জান্নাতের রিপোর্টে।
বাংলাদেশে শারীরিক অসুস্থতা নিয়ে যতটা সচেতনতা কাজ করে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে চিত্রটা ঠিক তার উল্টো। বিশেষ করে শিক্ষার্থীদের উপর পড়াশোনার চাপ, বুলিং এবং বয়ঃসন্ধিকালীন পরিবর্তন তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। নর্মাল লাইফে নানান ঘটনায় ঘটে, যেটা আমরা আসলে আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলিদেরকে বলতে পারি না, কেন কি তারা নর্মালি আমাদের তেমন বেশি গুরুত্ব দেয় না। কিন্তু এমন ব্যবস্থা যদি আমাদের স্কুলে থাকতো, তাহলে আমরা তাকে সব কিছু মানে কথাটা বলতে পারতাম ভালো মতো, আর তারা বুঝতো আসলে। অনেক টিচার মাঝে মাঝে সাহায্য করে যে কোনো প্রবলেম হলে, বাট লাইক স্পেসিফিকলিভাবে একজন থাকলে ভালো হয়। পরিসংখ্যান বলছে দেশের এক বিশাল সংখ্যক শিশু কিশোর কোনো না কোনো মানসিক জটিলতায় ভুগছে, অথচ অধিকাংশ স্কুলেই নেই কোনো কাউন্সিলর। বাইরের বিভিন্ন দেশে দেখতেই পারি যে প্রত্যেকটা স্কুলেই একজন করে কাউন্সিলর থাকেন, যিনি শিক্ষার্থীদের সব সমস্যাগুলোকে শোনেন এবং বোঝার চেষ্টা করেন। তো আমি মনে করি আমাদের স্কুলেও একজন কাউন্সিলর বা মনোবিশেষজ্ঞ থাকা প্রয়োজন। শিক্ষকরা বলছেন মানসিক সমস্যার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীও পড়াশোনায় পিছিয়ে পড়ছে। আমি মনে করি বাংলাদেশ সব শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক এর পাশাপাশি মানসিক যে চিন্তাভাবনা, যে মানসিক যে ধরেন চর্চা বা চেষ্টা, এটা থাকা জরুরি। আর আমরা আমাদের প্রতিষ্ঠানে মোটামুটি এটা রেখেছি। আমি নিজেও আমাদের শিক্ষকদেরকে বলেছি প্রতিনিয়ত ক্লাসে কিছু সময় বাচ্চাদের সাথে একটু কাউন্সেলিং করা। প্লাস আমাদের এখানেও ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের শিক্ষার্থীরা আসে এবং সেখানে আমরা প্যারেন্টসদেরকে অবহিত করি যে অনেক সময় শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো এখানে আসতে কাউন্সেলিংয়ে আসতে খুব ভয় পায় বা চিন্তা করে ভিন্নভাবে। তখন আমরা তাদেরকে প্রেজেন্ট করি এভাবে যে তোমাকে ভালো করে পড়াশোনা করার জন্য বা মানুষ হওয়ার জন্য কি কি দিক নির্দেশনা দরকার, সেগুলো তোমাদেরকে একটু পরামর্শ দিবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর একটি গবেষণায় উঠে এসেছে দেশের প্রাপ্তবয়স্কদের 18.7% কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন, আর শিশু কিশোরদের মধ্যে এ হার 12.6%। বিশেষজ্ঞদের মতে অভিভাবকদের অসচেতনতা এবং স্কুল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার অভাবই এই সংকটকে আরও জটিল করে তুলছে। স্কুলে যদি মেন্টাল হেলথ সেবাটার কার্যক্রমটা চালু না থাকে, তাহলে যেটা হয়, যেমন দেখা যাচ্ছে যে একটা শিশুর সমস্যা হচ্ছে, ক্লাসের মধ্যে একটা শিশু যদি মানসিক সমস্যা থাকে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যাই হতে পারে, যেমন আচরণগত সমস্যা বা অতি চঞ্চলতা বা বুদ্ধির বিকাশজনিত সমস্যা। তখন তার সেই শ্রেণীকক্ষে তার এই স্বভাবের কারণে বা এই আচরণের কারণে অন্যান্য সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশের শিশুও কিন্তু প্রভাবিত হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই শিশুটি কিন্তু তখন তার ব্যক্তিগত পারিবারিক শিক্ষা জীবনে অনেকখানি পিছিয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যারাসমেন্ট বা বুলিংয়ের শিকার হয়, যেটা দীর্ঘমেয়াদে তার নিজের আচরণগত এবং মানসিক বিকাশের বড় ধরনের সমস্যা সৃষ্টি করে, যেটা পরবর্তীতে আমরা কলেজ লাইফে বা চাকরি জীবনে দেখা যাচ্ছে যে তার মধ্যে পরিলক্ষিত হয়। প্রশাসনের সঠিক নজরদারি আর শিক্ষা প্রতিষ্ঠানের কাউন্সেলিং ব্যবস্থা চালু হলেই মুক্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেশের শিশু কিশোরদের মধ্যে বাড়ছে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি। দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছে ফোন স্ক্রিনে। বিশেষজ্ঞদের মতে মোবাইলের এই আসক্তি শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি দীর্ঘমেয়াদে শারীরিক ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিস্তারিত তাসমিম আক্তার রুহির রিপোর্টে। নবম শ্রেণীর ছাত্রী মন্তা বই খাতা নিয়ে পড়ার টেবিলে থাকার কথা থাকলেও দিনের বেশিরভাগ সময় কাটে তার স্মার্টফোনের রঙিন দুনিয়ায়। ফেসবুক, ইউটিউব কিংবা অনলাইন গেম সব মিলিয়ে ফোনের স্ক্রিনে আটকে আছে তার কৈশোর। তুমি যখন বাসায় থাকো তখন তুমি কি কি করো? আমি ফোন দেখি, টিভি দেখি, ল্যাপটপ দেখি, এগুলোই। আরও পড়াশোনা করি এগুলোর মধ্য দিয়ে। আসলে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, তো এই ডিভাইসগুলো ছাড়া আসলে ওভাবে থাকতে পারি না। দেশে লাখো শিশু কিশোর এখন মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। মোবাইল দেখি, টিভি দেখি, ল্যাপটপ দেখি, কার্টুন দেখি, গেমস খেলি, ইউটিউব দেখি। এটা তোমার চোখে সমস্যা হচ্ছে? হ্যাঁ, তা অভ্যাস হয়ে গিয়েছে। ডাক্তার তোমাকে কি বলেছে? না দেখতে বলে, তাও অভ্যাস হয়ে গিয়েছে। দিনরাত স্মার্টফোনের বুঁদ হয়ে থাকায় তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা শহরে যেহেতু থাকি, শহরে কিন্তু বিনোদনটা আমরা ওইভাবেটা পাই না। বিনোদনটা আসলে ওইভাবে পাই না, কারণ ওদের তো আমরা বাসার বাইরে কোথাও যেতে দিই না, স্কুল কোচিং ছাড়া।
হ্যাঁ, এই জন্য আসলে এই ফোনটার উপরে কিছুটা হলেও আমরা নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে এই আসক্তি শুধু মানসিক নয়, দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম দুনিয়ায় তাদের বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। বন্ধুত্ব তৈরি করতে পারে না, বন্ধুত্ব রক্ষা করতে পারে না, আত্মীয় স্বজনের সাথে পুরো পাড়া প্রতিবেশীদের সাথে তার সংযোগ থাকে না। তারপরে যদি আরও বলি ফ্যামিলি লাইফ সে মেনটেন করতে পারে না, কারণ দেখা যাচ্ছে যে নর্মাল ফ্যামিলির যে একটা স্ট্রাকচার, একসাথে খাওয়া, একসাথে কমিউনিকেশন করা, একটা ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেটা সে করে না। দেখা যাচ্ছে নিজের রুমে একাই বসে থাকছে ঘন্টার পর ঘন্টা, পুরো দিন, সেটা হ্যাম্পার হয়। এবং শুধু তাই না, তার পড়াশোনা, একটা শিশু একবার যে ছাত্র, তার তো পড়াশোনাটাই মেইন কাজ। তো অতিরিক্ত মোবাইল দেখার ফলে ব্রেনের মধ্যে কিছু নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স দেখা যায় এবং দেখা যাচ্ছে তার কনসেন্ট্রেশন বারবার চলে যেতে থাকে, ফোকাস করা তার জন্য খুব ডিফিকাল্ট, যার ফলে লং টাইম সে ক্লাসে মনোযোগ দেওয়া, পড়াটা করা, বাসায় এসে পড়াটা কন্টিনিউ করা, এই দিকে তার আগ্রহ থাকে না। মোবাইলের প্রতি আসক্ত কমিয়ে আনতে শিশু কিশোরদের জন্য স্ক্রিন টাইম বা মোবাইল ব্যবহার সময়সীমা নির্দিষ্ট করে দিতে হবে। একই সাথে তাদের খেলাধুলাও সৃজনশীল কাজে উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মোবাইল আসক্তির ফলে শিশু কিশোরদের বিষণ্ণতা, পড়ায় অমনোযোগী ও ঘুমের সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশু কিশোরদের সুস্থ বিকাশের জন্য মোবাইল ব্যবহার সীমা নির্ধারণ ও বিকল্প সৃজনশীল কর্মকাণ্ডে যোগ করা জরুরি। তাসমিম আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বেলি টগর বাঘ দম্পতির ঘরে জন্ম হয়েছে 4টি শাবকের, যাদের মধ্যে 3টি সাদা অর্থাৎ অ্যালবিনো প্রজাতির, যা প্রকৃতিতে খুবই বিরল। অবসর সময় শিশু কিশোরদের নিয়ে অভিভাবকরা আসছেন চিড়িয়াখানা ভ্রমণে শিশুদের জানাতে প্রকৃতি সম্পর্কে। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। গত 4 জানুয়ারি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার বাঘ দম্পতি বেলি টগর জুটি 4টি বাঘ শাবক জন্ম দিয়েছে, যাদের মধ্যে আছে সাদা রঙের এলবিনো প্রজাতির বাঘ, যা বাংলাদেশে খুবই বিরল। শাবকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে চারপাশ আটকে রাখা হয়েছে, সেই সঙ্গে খাঁচা জুড়ে দেওয়া হয়েছে মশারি। এটি নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের দর্শনার্থীদের আগ্রহ অনেক বেশি থাকে। আমরা এই শাবকগুলোকে লালন পালন করছি অত্যন্ত যত্ন সহকারে। আমরা এদেরকে সম্পূর্ণ পুষ্টি এবং স্বাস্থ্যের দিকটাকে খেয়াল রাখছি। আমরা খেয়াল করছি যে এই শাবকগুলোর মা এদেরকে সবসময় আগলে রাখার চেষ্টা করছে, আর শাবকগুলো মায়ের সাথে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, তারা এখন মাংস খাবার চেষ্টা করছে। আমরা আশা করি যে তারা সুস্থভাবে বেড়ে উঠবে এবং আমার দর্শনার্থীদের যে ক্ষুধা সেটি মেটাতে সক্ষম হবে। শিশু কিশোররা কৌতূহল নিয়ে চিড়িয়াখানায় এসেছে নানান প্রজাতির পশু পাখি সম্পর্কে জানতে। বানরগুলো একটু লাফাচ্ছে পছন্দ হয়েছে, তারপর বাঘ গর্জন করছে, সেটাও একটু ভালো লাগছে, একটু ভয়ও লাগছে। বাঘ, সিংহ, হরিণ, অনেক কিছু দেখেছি। কোন প্রাণীটাকে দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে? বাঘ। চিড়িয়াখানায় কাদেরকে নিয়ে এসেছেন আপনি? আমার ছেলে, সন্তান এবং পরিবার নিয়ে এসেছে কি। আচ্ছা, এখানে আসার কারণটা কি আছে? এই যে বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য। না, আমাদের তো আসলে এত কিছু উপভোগ করার কিছু না, আমরা বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় আসা হয়। কর্তৃপক্ষ জানান, চিড়িয়াখানার পরিবেশ উন্নয়ন নিয়ে নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের চিড়িয়াখানাটাকে আসলে এখন আধুনিকায়ন করা প্রয়োজন। আমাদের খাঁচাগুলোকে প্রকৃতিতে বন্যপ্রাণী যেভাবে থাকে সেই আদলে সাজানো প্রয়োজন। আমরা সেজন্য একটি প্রকল্প সাবমিট করেছি। আমরা আশা করছি বর্তমান গণতান্ত্রিক সরকার এই প্রকল্পটি অনুমোদন করবে। পশু পাখিরাও পরিবেশের অংশ, তাই ঘুরতে আসার দর্শনার্থীদের আরও বেশি সতর্ক থাকতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। তোমাদের মতামত, অভিজ্ঞতা অথবা নতুন কোনো আইডিয়া আমাদেরকে জানাতে পারো ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 015361199445। এই ছিল আমাদের আজকের আয়োজন।
দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।